উনি প্রথমত বলতে পারতেন হাত জোড় করে আপনি এখন আসবেন না, এটা খুব অসুবিধাজনক আমার পক্ষে। এই রকম ঘটনা মানে একটা সম্পূর্ণ ব্যক্তিগত অনুষ্ঠানে, একটা পারিবারিক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ করার কোনো উদাহরণ কি এর আগে কোনো সিজিআই করেছেন? একটা সময় ছিল যখন বিচারপতিরা কোনো মঞ্চেই যেতেন না। কিন্তু হুম মানুষের হুম সবকিছুর সময় তো মনে হবে যে ইনি বোধহয় সবকিছুই তার বন্ধুকৃত্য করছেন। মানুষের সংশয় এরপরে তৈরি হবে যে উনি কোন হুম। মামলাকে চেপে দিতে চাইছেন বা কোন মামলাকে চেপে দিতে তাড়াতাড়ি করতে চাইছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে এত সম্পর্ক ভালো, তাহলে কি তৃণমূল এবং বিজেপির মধ্যে সখ্যতা আছে? সবাইকে খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। আজকের এই অনুষ্ঠানের শুরুতেই আমরা একটি ভাইরাল হওয়া ভিডিও দেখাবো, যে ভিডিওটি নিয়ে এই মুহূর্তে দেশে শোরগোল চলছে। এবং এই ভিডিওটিতে যে সমস্ত চরিত্রগুলো রয়েছেন তার মধ্যে একজন হচ্ছেন দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং অন্যজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডিওয়াই চন্দ্রচূড়কে নিয়ে আমাদের আগ্রহের আরও একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে এই মুহূর্তে আমাদের রাজ্যের সবথেকে যে ইম্পর্টেন্ট মামলাটি তিনি স্বতঃপ্রণোদিত হয়ে সুপ্রিম কোর্টে গ্রহণ করেছেন, তিলোত্তমা খুনের মামলাটি। ডিওয়াই চন্দ্রচূড় আর 2 মাস পরেই অবসর গ্রহণ করবেন। তার আগে এই ভিডিওটি সামনে এসেছে। আপনারা প্রথমে ভিডিওটা দেখুন। এই ভিডিওটি সামনে আসার পরে দেশ জুড়ে যেমন শোরগোল তৈরি হয়েছে, তেমন পক্ষে বিপক্ষে বহু লোক তাদের মত দিচ্ছেন। এর মধ্যে কয়েকটি ইম্পর্টেন্ট আমার যেগুলো মনে হয়েছে একটু টুইট আপনাদের সামনে রাখি। তার মধ্যে একটা হচ্ছে সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ইন্দিরা জয়সিংয়ের টুইট। সে টুইটটি আপনাদের স্ক্রিনে রয়েছে, আমি একবার তাও পড়ে দিচ্ছি। তিনি লিখেছেন, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হ্যাজ কম্প্রোমাইজড দ্য separation of powers between the executive and judiciary, lost all confidence in the independence of the CJI. The SCBA, SCBA মানে Supreme Court Bar Association, the SCBA must condemn this publicly displayed compromise of independence of the CJI from the executive. At কপিল সিব্বাল, কপিল সিব্বাল এখন বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের, তাই তাকে ট্যাগ করে এটা লেখা হয়েছে। আরেকটি টুইট সামনে এসেছে, সেটিও আপনাদের স্ক্রিনে রয়েছে, সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। লিখেছেন শিবসেনার উদ্ধব গোষ্ঠীর শীর্ষ নেতা সঞ্জয় রাউত। তিনি হিন্দিতে লিখেছেন, কিন্তু খুব সুন্দর লিখেছেন, আপনারা শুনুন। তিনি লিখেছেন, সংবিধানকে घर को आग लगी घर के चिराग से। 1, ईवीएम को क्लीन चिट। 2, महाराष्ट्र में चल रही संविधान विरोधी सरकार के सुनवाई पर 3 साल से तारीख पे तारीख। 3, पश्चिम बंगाल बलात्कार मामले में सुओ मोटो हस्तक्षेप, लेकिन महाराष्ट्र रेप कांड का जिक्र नहीं। 4, दिल्ली मुख्यमंत्री केजरीवाल के बेल पर तारीख पे तारीख। ये सब क्यों हो रहा है? क्रोनोलॉजी समझ लीजिए। भारत माता की जय। এরকম প্রচুর টুইট আসছে, সেটা প্রিয়াঙ্কা চতুর্বেদী, মানব ঝা আরজেডি নেতা বা বিজেপিরও বিভিন্ন পক্ষ থেকে। তা আমরা মনে হয়েছে আমাদের বাংলারও মানুষের এটা সব থেকে যে সমস্ত বিষয়গুলো জানা দরকার খবরে, সেটা তার মধ্যে এটা অন্যতম। আমরা এই সমস্ত বিষয়টা বিশ্লেষণ করার জন্য আজকে আমাদের সঙ্গে রয়েছেন গৌতম বন্দ্যোপাধ্যায়। গৌতম দা প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক। গৌতম দা, প্রথমেই আপনাকে আমাদের দর্শকদের পক্ষ থেকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে। আপনি এই ভিডিও এবং এই টুইটের প্রেক্ষিতে আপনি আপনার বিশ্লেষণ কি? এই যে আমাদের সিজেআই, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া চন্দ্রচূড়, তুমি যেটা বললে 2 মাস পরেই অবসর নেবেন, এই যে অবসর নেবার আগেই
কিছু আগে হঠাৎ করে দেখি, যেটা বারবার বলা হচ্ছে, যে এক্সিকিউটিভের সঙ্গে জুডিশিয়ারি, প্রশাসনের সঙ্গে এই বিচার বিভাগের যে ফারাকটা, যে মাঝখানে যে দেওয়ালটা থাকে, একটা অদৃশ্য দেওয়াল থাকে। এই অদৃশ্য দেওয়ালটা তো ভারতীয় সংবিধানে তৈরি করা হয়েছিল, আলাদা করে করা হয়েছিল, যাতে কোনোভাবেই প্রশাসন বিচার বিভাগকে প্রভাবিত না করে, বা বিচার বিভাগ কোনোভাবে প্রশাসনের উপরে ছড়ি না ঘোরায়। এই তো মূল কথা ছিল। ব্রিটিশ পিরিয়ডে এই দুটোই একই ছিল। যিনি বিচার করতেন তিনি শাস্তি দিতে পারতেন, সেই ক্ষমতাটা ছিল। সেটা পাল্টে দেওয়া হলো ভারতে। এক- এইবারে ভারতে যখন প্রথম তৈরি হয় ভারতবর্ষে, তখন এই নিয়ে কিছু বিতর্ক টিতর্ক হয়তো হয়েছিল, কিন্তু সবচেয়ে বড় কথা, যারা ছিলেন এই আইনের আমরা যাকে বলি ব্যাখ্যা করার, ব্যাখ্যাকার যাদের বলি, সমস্ত ক্ষেত্রে, আমি শুধু কিন্তু বিচারপতিদের কথা বলছি না, আমি বলছি যারা আইনজ্ঞ ছিলেন, যারা উকিল ছিলেন, যারা অ্যাটর্নি জেনারেল ছিলেন, সলিসিটর জেনারেল ছিলেন, তারা কিন্তু এটা ভীষণভাবে মেনে চলতেন। কেন মেনে চলতেন? কারণ তারা মনে করতেন এইটা তাদের মরালি অনেক একটা একটা সাউন্ড ভিত তৈরি করে দেশের। মরাল, নৈতিক একটা ভিত তৈরি করে দেশের পক্ষে। নৈতিক কিসের ভিত? নৈতিক গণতন্ত্রের ভিত। কিরকম গণতন্ত্রের ভিত? আইনের শাসন তৈরি হয় এইভাবেই। আমার একটা এমনি হঠাৎ একটু মনে পড়ে গেল, যে MC সেফলাবাদ ছিলেন আমাদের অ্যাটর্নি জেনারেল, ছিলেন প্রথম। সেই অ্যাটর্নি জেনারেল রিটায়ার করে যান, ভলান্টারি রিটায়ারমেন্ট নেন ওই রকম অবস্থা থেকে। কেন? তা তখন আইনমন্ত্রী অশোক সেন তার সঙ্গে কিছুতেই মেলাতে পারছিলেন না কাজকর্ম। কেন মেলাতে পারছিলেন না? কারণ শেতলাবাদ কখনো নিজের যে নৈতিকতা, তার বৃত্তের বাইরে একটি পাও দিতে রাজি ছিলেন না। এবং এই ব্যাপার নিয়ে স্বয়ং খোদ প্রধানমন্ত্রী আহ, নেহরুর কাছেও, জওয়াহরলাল নেহরুর কাছেও অনেকবার কমপ্লেন গিয়েছে, আইনমন্ত্রী করেছেন। কিন্তু শেতলাবাদ তার নিজস্ব জায়গা থেকে বিন্দুমাত্র সরেননি, কোনোদিন সরেননি, এবং তিনি ছেড়েও দিয়েছিলেন। এইটা তার এমনকি আত্মজীবনীতেও এই ধরনের কথা একটা লেখাও আছে। লেখা নেই তা নয়। কেন ছাড়লেন? ছেড়েছেন এই জন্যে, কেন তিনি নিজের কথা বলতে পারতেন এমন ভাবে। এমনও মামলা জানি আমরা যেখানে সরকার যেটা বলছে সেটা ঠিক নয়, ভাবা যায় এটা অ্যাটর্নি জেনারেল নিজে বলছেন, সেখানে দাঁড়িয়ে হ্যাঁ এটা ঠিকই বলছেন, এটা ঠিক নয়, হুম এটা করতে পারি না, সরকার করতে পারে না, ভাবা যায় এই কথাটা? হুম। সংবিধানে এটা আজকের দিনে তো ভাবাই মানা যায় না। যায় না, আজকের দিনে তো ভাবা ভাবাই যায় না। যায়। ঠিকই তাই, এক্স্যাক্টলি। উনি এই এমনও ঘটনা আমি জানি, উনি গিয়েছিলেন একটা জায়গায়, সেখানে তার বন্ধু ছিলেন, তিনিও আরেকটা সরকারি বিরাট পদে ছিলেন। আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, রাজ্যপাল হবেন বা কিছু, তার বন্ধু। তিনি ফোন করেন তার আগের রাত্রিরে, যে তোমার সঙ্গে আমি, তুমি এসেছো যখন, আমরা একসঙ্গে ডিনার করব। উনি বললেন আমার তো এখন মামলা আছে, ইউ আর এ পার্টি, আমি তোমার কাছে যেতে পারি না, আর যাবও না, ঠিক মামলা ঠিক। শেষ হোক, ভবিষ্যতে দেখব। এই জায়গাটাই খুব এইটা, ইম্পর্টেন্ট। এই যে পারসেপশন, এই যে তৈরি করা, এইটা, এই যে নৈতিকতার যে ব্যাপারটা, সেখানে কি লাগে, এবং একটা আমি কি বার্তা বলছি, দেওয়া লোককে, লোককে একটা বার্তা দেওয়া। বার্তা দেওয়াটা বিশেষ করে। কিন্তু সমস্যা কোথায় হয়েছে? সমস্যাটা কোথায় হয়েছে? সমস্যাটা হয়েছে এখানে, যে এখন যেহেতু দিন পাল্টে পাল্টে যাচ্ছে, এটাও ঠিক, দিন পাল্টে পাল্টে যাচ্ছে, অনেক মানুষের প্রতি মুহূর্তে ইতিহাস যেমন পাল্টে পাল্টে যায়, তেমনি মানুষের সংজ্ঞা, সভ্যতার সংজ্ঞা, বিভিন্ন জিনিসে আধুনিকতার সংজ্ঞা সবই তো পাল্টে যায়। পাল্টে গেলেও কিছু জিনিস তো পাল্টানো যায় না। কিন্তু এখন কি হয়, এখন ধরা যাক, আমি খুব কাল্পনিক ভাবে বললাম, প্রধানমন্ত্রী বললেন CJI কে যে আপনার গণপতি পুজোয় আমি যাব। উনি কি বলবেন? এটা ভেবে দেখা যাক কি বলবেন। উনি প্রথমত বলতে পারতেন হাত জোড় করে, আপনি এখন আসবেন না, এটা খুব অসুবিধাজনক আমার পক্ষে, বলতে পারতেন। হুম আরেকটা বলতে পারতেন, আচ্ছা আসুন, আসবেন, প্রধানমন্ত্রী বলেছেন, আমি কি করে বলি আসবেন না, এটা বলতে পারতেন। আর আরেকটা বলতে পারতেন যে আমার এটা একেবারেই পারিবারিক অনুষ্ঠান, এখানে আমাদের কাউকে ডাকাই হয় না, ঠিক এটাও বলতে পারতেন। ঠিক। এটা কৌশলগত ভাবে বলতে পারতেন। কিন্তু তার জন্য সবচেয়ে বড় কথা দুটো জিনিস আমার লাগে, একটা লাগে ইচ্ছে, আরেকটা লাগে সাহস। এটা কোনটার অভাব আছে আমি জানি না এখানে। আমি গতন্ত আমার কিন্তু একটু এই, আপনাকে ইন্টারাপ্ট করে একটা প্রশ্ন করব আপনার কাছে, যে আপনি তো দীর্ঘদিন হ্যাঁ, ধরে সাংবাদিকতা করছেন, এই রকম ঘটনা মানে একটা সম্পূর্ণ ব্যক্তিগত অনুষ্ঠানে, একটা পারিবারিক অনুষ্ঠানে
প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ করার কোনো উদাহরণ কি এর আগে কোনো সিজিআই করেছেন? পাবলিক মিটিং এ আমার দেখা কাছে হয়ে মনে যায়, হচ্ছে হ্যাঁ পাবলিক মিটিং এ দেখা হয়ে যায়, সৌজন্য বিনিময় করেন দুজনেই একসঙ্গে, হয়তো এরকম এরকম অনুষ্ঠান অনেক সময় দেখি, সব সময় হয়েছে ভারতের হুম ইতিহাসে। কিন্তু হুম এরকম একটা ব্যক্তিগত অনুষ্ঠান বাড়িতে হুম প্রধানমন্ত্রী এসে গেলেন, মানে কে আমন্ত্রণ হুম করলেন, কে গ্রহণ করলেন, হুম এটা তো আমরা ঠিক জানি না। হয়তো সিজিআই না তাকে আমন্ত্রণ করতে পারেন, অথবা উল্টো দিক থেকে হুম আপনি যেটা বললেন প্রধানমন্ত্রীও বলতে হুম পারেন আপনার বাড়িতে আমি যাব। তো এটা হুম একটা, এটা একটা ঐতিহাসিক, আমার মনে হয় যে এটা একটা হুম বিরলতম একটা দৃশ্য। এটা আমি কেন প্রধানমন্ত্রীর কথা বলছি এই কারণে, কারণ এই যে ভিডিওটা আমরা দেখছি যেটা ভাইরাল হয়েছে সেটা কিন্তু প্রধানমন্ত্রীর নিজেই কিন্তু এটা পোস্ট করেছেন, তার অফিস থেকেও বা তার যারা অনুরাগী তারাই পোস্ট করেছেন। কাজে এটা সিজাই করেছেন বলে মনে হয় না, করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবেই মনে হয় সবারই কাছে, যে পারসেপশনটা হবে এটা তো মনে হবে যে কেন করা হলো। কেন করা হলো? এটা একটা বার্তা, এটা একটা অন্য বার্তা যায় লোকের কাছে। বার্তাটা এটাও যায় যে আমাদের সঙ্গে বেশি তোমরা পেছনে লাগবার দরকার নেই, আমাদের চিফ জাস্টিসের সঙ্গে প্রধানমন্ত্রীর সম্পর্কটা এতটাই মধুর। এবং বিশেষ করে বিজেপি যেভাবে এইটার উত্তর দিয়েছে, তুমি যেগুলো বললে টুইটের, হুম হুম তার যা উত্তর বিজেপি দিয়েছে, হুম তার মধ্যে যে অহমিকা, তার মধ্যে যে ঔদ্ধত্য প্রকাশ পেয়েছে সে খুব মারাত্মক। প্রথমত তারা বোঝাচ্ছে, তারা আবার নৈতিকতা প্রশ্ন বোঝাচ্ছে, ভারতে কি বন্ধুত্ব থাকবে না, পারস্পরিক সহমর্মিতা থাকবে না, কি আশ্চর্য আবার এটা! শ্রদ্ধা থাকবে না, শ্রদ্ধা থাকবে না পরস্পরের প্রতি, এই 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 ধরনের বড় বড় কথা, দার্শনিক কথা বলা হচ্ছে। তো মানে এটা না হলে দার্শনিক শ্রদ্ধা কথা বা বন্ধুত্বের কোথাও ঘাটতি হতে পারে। ঘাটতি হতে পারে, কিন্তু একটা জিনিস বলা দরকার, যারাই বলছেন এই কথাটা, যারাই বলছেন যে এইটা বন্ধুত্ব দেখানোর জায়গা নয়, এটা কখনোই বন্ধুত্ব দেখানোর জায়গা নয়। এমনকি আমি তো এটাও জানি ভারতবর্ষের ইতিহাসে এটাই বরং হয়েছে, যে তুমি বললে একই মঞ্চে, একটা সময় ছিল যখন বিচারপতিরা কোনো মঞ্চেই যেতেন না, কোনো মঞ্চে যেতেন না, কারণ সেখানে পাছে কোনো ইয়েনাদের সঙ্গে দেখা হয়ে যায়, কোনো কোনো পিপুলস রিপ্রেজেন্টেটিভ তারা থাকেন এবং তাদের সঙ্গে ছবি উঠে যায়, সেইটা ভবিষ্যতে কোনোভাবে বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে, বা এমন কোনো বার্তা যায় সমাজের কাছে যে না এটা এটা নিশ্চয়ই এদের মধ্যে কোনো সম্পর্ক আছে। এটা তারা খুব সচেতন ভাবে করতেন। আমি কলকাতা বিচারপতিদের মধ্যে নাম জানি, বলছি না এখন এই মুহূর্তে, যার ছেলেরা কিন্তু কলকাতার, তারা ওকালতি করেন, ল প্র্যাকটিস করেন হাইকোর্টে, আর হাইকোর্টের বিচারপতি তার নিজের ছেলে, কিন্তু তিনি যতদিন বিচারপতি থেকেছেন ততদিন নিজের ছেলেকে ওই বাড়িতে থাকতে দেননি, ছেলে আলাদা বাড়িতে থেকেছে। কেন? ওয়াই? একই বাড়িতেই থাকেননি, বড় বাড়ি, আমি এক বাড়ির একতলায় প্রসঙ্গত থাকতে পারত। গতন্দা একটা ছোট্ট ইয়ে বলি, আমরা যখন বিচারপতি রুমা পালের যখন ইয়ে ছিল, হুম তার স্বামী হুম আইনজীবী সমরাদিত্য হুম পাল, হুম তো আমরা শুনেছি যে তিনি একদম মানে তার কোর্টে তো যেতেনই না, তিনি তো তার কোনো কোর্টে হুম মামলাও নিতেন না, হুম এবং পরবর্তীকালে বোধহয় তিনি এক বাড়িতেও থাকতেন না, যে ওই হুম বিচারপতির আবাসনে তিনি থাকতেন, ইয়ে থেকে আবাসে হ্যাঁ থাকতেন। থাকবেন না, এইটা এইটা এইটাই হচ্ছে কথা। এইটা কিন্তু এই যে, এই আমি এটা বলছি না, আবার বলতে পারছি না যে কি হবে এর ফলে কোনো আমাদের বিচার ব্যবস্থায় কোনো তার অসঙ্গতি দেখা যাবে কিনা, আমি সেটাও বলতে চাইছি না, কিন্তু এটা তো ফ্যাক্ট যে মানুষের মধ্যে যে সংশয়টা দেখা দেবে সেটা তো খুব মারাত্মক, এই এটা খুবই মানুষের মারাত্মক। বিশ্বাসটা কি নষ্ট হয়ে গেল এর ফলে, যে হ্যাঁ মানে যাই হোক, আমি বলছি যে তারিখ পে হ্যাঁ তারিখ হোক বা কোনো হুম মামলায় তিনি কি রায় যাই দেবেন হোক তারও, কিন্তু হুম মানুষের হুম সবকিছুর সময় তো মনে হবে যে ইনি বোধহয় সবকিছুই তার বন্ধুকৃত্য করছেন। হ্যাঁ নাকি উনি কিন্তু ইলেকট্রাল বন্ড করেছেন এমন নয়, করেননি, হ্যাঁ, ইলেকট্রাল বন্ড নিয়ে উনি একটা যুগান্তকারী রায় দিয়েছিলেন, দেননি তা নয়, আমি কিন্তু জানি। আবার ইভিএম নিয়েও তার কিন- বিরুদ্ধে ইয়ে আছে, যে কিন্তু ইভিএম এ তিনি রায় আবার দেননি, ইভিএম নিয়েও, এটা ইভিএম নিয়েও সঞ্জয় তিনি রাউত একই অভিযোগ কথায়, করেছেন। হ্যাঁ, এক কথায় নস্যাৎ করে দিয়েছেন, এক কথায় নস্যাৎ করে দিয়েছেন তিনি। হ্যাঁ, প্রশান্ত ভূষণও এই এই সমস্ত বিভিন্ন প্রসঙ্গ তুলেছেন, আজকেও তুলেছেন এবং হয়তো ভবিষ্যতেও তুলবেন। হয়েছে, তুমি যেটা বলছো একদম ঠিক বা কথা। মহারাষ্ট্রের মামলা নিয়ে, মহারাষ্ট্র সরকারের যে মামলা, যে সরকার ভেঙে ফেলে দিয়ে মত নতুন সরকার হ্যাঁ বেআইনি ভাবে হ্যাঁ গঠন হ্যাঁ করা বলে যে হ্যাঁ অভিযোগ, এবং তারিখ হয় পে কি তারিখ যেটা করেছে। হ্যাঁ, এই যে তারিখ
পে তারিখ বলা হয়, তাতে নিজেরাই আমরা জানি যে যত বিলম্ব হবে তত এই বিচার ব্যবস্থাটাই মনে হবে, লোকের কাছে মনে হবে কোনো মানে নেই, অর্থ নেই। মানে মামলাটা চলছে 3 বছর, সঞ্জয় রাউত বলেছেন যে 3 বছর হ্যাঁ, ধরে। আর এখন তো ঠিক শেষই বলছেন। হয়ে গেল সেই সরকার। সে মামলায় যদি হুম, রায় তার বিরুদ্ধেও যায়, সরকারের বিরুদ্ধেও, হুম, তাহলেও তো হুম, তার তো হুম। শেষ হয়ে গেল কার্যকর, তারা তো শেষ করেই হ্যাঁ, দিল। হ্যাঁ। কিন্তু কিন্তু এটা এটা আমার কাছে সত্যি কথাই, এটা আমার কাছেও খুব আশ্চর্য লাগছে যে এটা উনি জীবনের মানে যাকে বলা হয় এই ক্যারিয়ারের নিজের কর্মজীবনের যে রূপান্তে এসে শেষে এসে তিনি এই কাজটা কেন কেন করলেন। করলেন? হ্যাঁ। কেন করলেন এইটা আমি তো বলতে পারবো না, ব্যক্তিগত জীবন তার জানি না, তার সঙ্গে কার কি সম্পর্ক তাও জানি না। এবং দেখো, প্রধানমন্ত্রী বিইং আ পিপলস রিপ্রেজেন্টেটিভ এবং প্রাইম মিনিস্টার হওয়াতে তিনি অনেক কিছু কাজ এমন করবেন যেটা তার রাজনৈতিক কৌশল হবেই, সেটা এটা কেউ আটকাতে পারে না। যেমন আমাদের এই সরকারের মুখ্যমন্ত্রী অনেক কিছু কাজ করতে পারেন যেটা রাজনৈতিক কৌশল, কিন্তু রাজনীতির সঙ্গে এটা মেলালে চলবে না। কারণ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া শুধুমাত্র তিনি তিনি রাজনীতি নিয়ে তো চলেন না, তিনি তিনি চলেন রাজনীতির লোকই সংবিধান নন, নিয়ে। মানুষ তাকে তো তিনি রাজনীতি সংবিধান হিসেবে। নিয়ে তিনি, হ্যাঁ। ইয়েস এক্স্যাক্টলি, তিনি চলেন সংবিধান নিয়ে। তিনি তার সমস্ত জিনিসটাই তার হচ্ছে লয়্যালটি হচ্ছে টুয়ার্ডস আওয়ার কনস্টিটিউশন, কনস্টিটিউশনাল রাইট। এইটা নিয়ে কনস্টিটিউশনাল রাইটের ব্যাপারে এই যেটা প্রথমে বললাম, এই যে জুডিশিয়ারির সঙ্গে এক্সিকিউটিভের যেটা তৈরি করা হয়েছিল, যে দেওয়ালটা, অদৃশ্য দেওয়ালটা, সেটা যদি ফাটল ধরে, ভেঙে যায়, তাহলে তার খুব সর্বনাশ হতে পারে। আবার এটা ঘটনাটা বলছি, এটা কিন্তু আবার বলছি রাজনীতির লোকেরা এটা করে থাকেন। আমি কিন্তু এটা প্রধানমন্ত্রীর ব্যাপারে আমি ধরছি না, উনি করবেনই নিজের স্বার্থে, নিজের দলের স্বার্থে, ক্ষমতার স্বার্থে, এটাই তো করে থাকে। এবং আমরা এটা সাংবাদিকরা এতে বলা যায় যে প্রধানমন্ত্রীর কাছে এটা একটা বড় সুযোগ, তার তার রাজনৈতিক ইয়েকে। সুযোগ, হ্যাঁ, এই বিরাট সুযোগটা সুযোগ। করে দিলেন হুম। প্রধান বিচারপতি, ইচ্ছা হোক কেউ কেউ অনিচ্ছাই হোক। হয়তো হ্যাঁ, হ্যাঁ, কেউ কেউ হয়তো এই সুযোগটা নিজেরাই নিয়ে নেন। যেমন ইমার্জেন্সির সময় হয়েছিল, আমরা সবাই জানি, এন রায়কে কয়েকজনকে সুপারসিড করে তাকে করে দেওয়া হয়েছিল চিফ জাস্টিস। কিন্তু এইচ.আর. ঘান্ডা পরিষ্কার বলেছিলেন যে কোনো মানুষকে বিচার ছাড়া ডিটেন করে রাখা যায় না, পার্সোনাল লিবার্টির ক্ষেত্রে এটা চলতে পারে না, আমাদের সংবিধানে চলতে পারে না। কিন্তু সেই এইচ.আর. খান্ডাকে অনেক কিছু অপদস্থ হতে হয়েছে, এগুলো আমরা জানি, এটি ইতিহাসে হয়েছে। কিন্তু হয়েছে বলেই এটাও জানি যে তদানীন্তন শাসককেও অনেকটাই নিজেদের নিয়ন্ত্রণ করতে হয়েছিল। আমি শাসকের কথা বলছি না, শাসককে সরিয়ে দিতে পারি আমরা, কিন্তু বিচারটাকে সরাবো, সুপ্রিম কোর্টের বিচারটাকে কি করে সরিয়ে দেব, সেটা হচ্ছে সবচেয়ে সমস্যা। এই যে সুপ্রিম কোর্টে যে ফাইনাল রুলিং যখন হয়ে যায়, সেটা তো চিফ জাস্টিস অফ ইন্ডিয়াই তার সই থাকে বেশিরভাগ ক্ষেত্রে। তখন লোকের মনে সন্দেহ হবে এই সইটা উনি কেন করেছেন, কারু হয়ে করলেন কি, কারুর পক্ষ নিয়ে করলেন কি। এই সংশয়টা সবচেয়ে মারাত্মক। এবং তার ভবিষ্যতে, তার জীবনে, এত বড় ক্যারিয়ারে, তার অত্যন্ত মূল্যবান ক্যারিয়ার বলে আমি জানি। একদমই, এবং খুবই এটা তার পাস্টও খুবই স্ট্রং, খুব ভালো সব দিক থেকে। কিন্তু তিনি এটা কেন করলেন, ওয়াই, এটা এটা আমাদের আমাদের জানা নেই। কিন্তু আমি এটা বলতে চাইছি, যেটাই তিনি করে থাকুন, এই জিনিসটা ভারতীয় চিফ জাস্টিসের পক্ষে কখনো 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 করা উচিত নয় এবং উচিত হয়নি, এটুকু আমি বলতে পারি। এবং এই এই করার ফলে যতজন সেখানে লিটিগেন্ট থাকবেন এবং যারা স্টেকার, মানে আমি যে যত যত যারা যারা মামলা করেছেন বা করবেন বা ভাববেন, সমস্ত কিছু বড় বড় ক্ষেত্র নিয়ে সবারই এবারে সন্দেহ জেগে যাবে, তাহলে কি মামলাগুলোর রায়গুলো ঠিক হয়েছিল। এইটা তো তার পক্ষেও, তার আর সম্মানের আরো একটা, পক্ষেও। গৌতম দা, আমার মনে হয় আরো একটা প্রশ্ন জাগে, সেটা হচ্ছে যে যেহেতু সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস হচ্ছে মাস্টার অফ দ্য রোস্টার, তিনি ঠিক করেন যে হুম, কোন মামলাটা উঠবে, কার কার ঘরে হুম, যাবে, হুম, কোন বিচারপতি হুম, সেটা শুনবেন। তো হুম, সেইটার প্রতিও তো মানুষের সংশয় এরপরে তৈরি হবে যে উনি কোন হুম, মামলাকে চেপে দিতে চাইছেন বা কোন মামলাকে চেপে দিতে তাড়াতাড়ি করতে চাইছেন। সেইটার হুম, হুম, প্রতি, সেইটার যে খুব নিরপেক্ষভাবে করা হচ্ছে কিনা, সেই বিশ্বাসটা মানুষের হুম। বোধহয় এটাতে একটা বড় আঘাত কিন্তু লাগলো। হ্যাঁ, যেটা হ্যাঁ, সঞ্জয় রাতে তারিখ পে তারিখ হচ্ছে, বা আমাদের এখানে যে মামলা চলছে এখন এই মুহূর্তে, তো হুম, পশ্চিম হুম, প্রত্যেকটা মানুষ চন্দ্রচূড়ের দিকে তাকিয়ে আছেন, তিনি হুম, স্বতঃপ্রণোদিত হয়ে মামলাটা নিয়ে নিয়েছেন।
হ্যাঁ, তো সেখানেও মানুষের মধ্যে সংশয় যদি তৈরি হয় তো সেটা তো খুব মারাত্মক। যেটা সবচেয়ে মানে ক্ষতিকারক দিক, সেটা হচ্ছে সমাজে আজকের দিনে যখন সোশ্যাল মিডিয়া এত বেশি রকমের একটা মানে সবিং ভীষণ রকমের সোশ্যাল মিডিয়ায় লোকে নজর রাখে সমস্ত ক্ষেত্রে, সমস্ত ঘটনার ক্ষেত্রে। এই জিনিস তো আজ থেকে 10 বছর, এই 15 বছর 20 বছর আগে হলে তো এরকম ভাইরাল হতো না, লোকে হুম। জানতেও পারতো। হুম। অনেক জানতে পারতো হয়তো ওনার রিটায়ারমেন্টের পরে, কিংবা হয়তো কেউ হয়তো ছবি ছাপতে গিয়েও ছাপতো না, কারণ তাকে বারণ করে দেওয়া হতো তুমি ছবি ছেপো না। অনেক কিছু হতে পারতো, এখন তো তা নয়। হুম। এখন কিন্তু এটা রাজনৈতিক কৌশল হিসেবে প্রধানমন্ত্রী নিজেই এটা ভাইরাল করে দিয়েছেন। এই যে তিনি করে দিলেন এবং এটা হয়ে গেল, এরপরে কি হয় সমাজে? আমি কেন বলতে চাইছি যে সমাজে যে প্রশ্নের কথা আমরা বলছি বা বিতর্কের কথা বলছি, এই বিতর্কটা না অনেক মানে মানে যাকে বলা হয় কাদা ঘোলা জল তুলে নিয়ে আসে। কারণ হয় এমন এমন প্রশ্ন মানুষের মনে আসবে, এমন এমন কথা আসবে যেগুলো হয়তো দরকারই ছিল না। একেবারে মানে প্রত্যেকটা মানুষের মধ্যে বিভিন্ন ভাবে এই জিনিসটা ব্যাখ্যা করার একটা মানে যাকে বলা হয় দেখা দেবে, এটার প্রবণতা দেখা দেবে যে এটা এটা নিশ্চয়ই এটা ঠিক নয়, আর নিশ্চয়ই এটা ঠিক। এমন কি যে সমস্ত রায় সত্যিই খুব সঠিক হয়েছে, এমনও হয়েছে যদি হুম। হুম। সেগুলো লোকের মনে মনে হবে যে এটা সঠিক হয়নি, নিশ্চয় এর পেছনে কোনো একটা অন্যরকম কিছু, একটা সমীকরণ ছিল, এর পেছনে নিশ্চয় অন্য অন্য কিছু একটা অ্যাঙ্গেল ছিল, তার জন্য এই রায়টা হয়েছে। এই যে কেন বলছি দেখো, উনি শতপ্রণোদিত হয়ে এই আমাদের রাজ্যের যে মামলাটা নিয়েছেন, আরজি কর মামলাটা নিয়েছেন। আরজি কর মামলাটা নিয়েই উনি প্রথম দিন যেটা বলেছিলেন, যেটা খুবই মারাত্মক ঘটনা, ওই জন্য আমরা সুও মোটো এই কেসটাকে নিয়েছেন। সবাই কিন্তু স্বস্তির শ্বাস ছেড়েছিল যে সুপ্রিম কোর্ট, খোদ সুপ্রিম কোর্ট এই মামলাটা গ্রহণ করবে, এটা খুবই ইম্পর্টেন্ট। খুব ইম্পর্টেন্ট। কিন্তু উনি যেটা করলেন, উনি শুনানিটা করলেন, উনি তো কোর্ট অফ রেকর্ডস, মামলাটা ওখানে আলটিমেটলি হবে না, মামলাটা আবার নিচের থেকেই হবে, এটা হয়, পরে আবার সুপ্রিম কোর্টে যাবে এটা এই সমস্ত হবে, কিন্তু ইনিশিয়ালি যা গাইডলাইন ওনারা দেবেন, যেভাবে দেবেন সেভাবে চলবে। ঠিক আছে, তার আগে কিন্তু হাইকোর্ট সিবিআই হাতে এটা তদন্ত ভার দিয়ে দিয়েছে, তা অলরেডি তদন্ত ভার তো দেওয়া হয়ে গেছে, তারপরেও কিন্তু তিনি এটা গ্রহণ করেছেন। এবারে কি হয়, প্রথমত যদি আমরা ধরি, দেখো রাজনৈতিক ভাবে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যদি বিচার করো, তাহলে এই রাজ্যে প্রধান প্রতিপক্ষ হচ্ছে একদিকে তৃণমূল, একদিকে বিজেপি। এইবারে বিজেপির এখানে যারা বঙ্গ বিজেপি, তারা প্রতি মুহূর্তে বলছে আমরা একটা জিনিসই চাইছি, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। ঠিক হুম। আছে, হুম। বলছে। ওখানে মামলাটা যাওয়ার পরে এইবারে আরেকটা জিনিস মানুষের মনে হবে, যে ওখানে গেল প্রধানমন্ত্রীর সঙ্গে এত সম্পর্ক ভালো, তাহলে কি তৃণমূল এবং বিজেপির মধ্যে সখ্যতা আছে, কোনো এমন আন্ডারস্ট্যান্ডিং আছে? এই ধরনের প্রশ্নটা বেশি করে উঠবে, আরো বেশি উঠবে, এবং সেটা কাটানো খুব মুশকিল, বিজেপির পক্ষ মুশকিল, তৃণমূলের পক্ষ মুশকিল একদিকে। আবার হয় যদি যদি দেখা যায় যে উনি যদি রায়টা অন্যরকম দিলেন, তখন যারা অন্য পক্ষ তারা বলবে এটা তো বোঝাই গিয়েছিল এইটা হবে, এই ভিডিওই উনি তো তার এটা প্রমাণ। বিজেপি, এবং উনি যে বিজেপির পক্ষে রায় দেবেন, তৃণমূলের বিরুদ্ধে দেবেন। ঠিক। যদি যদি উনি সত্যি কথা দেখা যায় যে বিজেপির পক্ষে না গিয়েও তৃণমূলের বিরুদ্ধে গেল, তৃণমূল সরকারের বিরুদ্ধে গেল, তখন লোকে এটাই বলবে। হুম। অন্যটা যদি হয় যে না, উনি বললেন না এটা 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 হবে না, এদের এদের শাস্তি যাবে, এবং মমতার কিছু একটা করা দরকার বা করা দরকার নয়। এই যে বিভিন্ন জিনিস যেগুলো প্রতিদিন উঠে আসবে, তখন আমাদের শীর্ষ আদালত, বিচার বিভাগ, বিচার পদ্ধতির উপরেই মানুষের একটা ভয়ঙ্কর রকমের সংশয় মানে উপস্থিত হবে মনের মধ্যে। সেটা কিন্তু খুব, আমি আমি গণতন্ত্রের পক্ষে, একটা রাষ্ট্রের পক্ষে খুব চিন্তার বিষয়, গভীর চিন্তার বিষয়। এর আগে বহুদিন ধরে এটা চলছে, আমি বলবো না চলছে না। আমি একটা উদাহরণ দেখালাম যে ইন্দিরা গান্ধীর পিরিয়ডে একবারই দেখিয়েছি, এত বড় উদাহরণ, এইরকম উদাহরণ কিন্তু তখন হয়নি, এতখানি হয়নি। হুম। এখন আমরা বারবার দেখেছি, এই যে চিফ জাস্টিসদের নিয়ে আমরা দেখেছি, কেউ রাজ্যসভার মেম্বার হয়ে যাচ্ছেন, কেউ আরেকটা কোনো রিটায়ারমেন্টের পরে অন্য একটা কমিটি চেয়ারম্যান হয়ে যাচ্ছেন, এরকম হচ্ছেন আমরা দেখছি। সেইটাই মনে হচ্ছে যে এই আন্ডারস্ট্যান্ডিংটা যদি হতে থাকে, তাহলে আলটিমেটলি
দেশটা তো দেশের যে রিপাবলিক আমরা যেটা বলি, সেই রিপাবলিক তো থাকবে না, এটা প্রজাতন্ত্র থাকবে না, এটা তো রাজতন্ত্র হয়ে যাবে। ঠিক রাজতন্ত্র তো এইভাবেই চলে, রাজা বলেন এবং সেইটাই বিচার, সেভাবেই বিচার হয় এবং সেইভাবেই তার শাস্তি হয়। তা আমরা তো মনার্কি নয়, এমনকি মনার্কিয়াল সিস্টেমও এখন তো ব্রিটেনে তা নেই, মনার্কি একজন আছে ঠিকই, মনার্ক আছেন, আমাদের তো তা নয়। এইটা খুব ভয়ের, এইটা আমার কাছে খুব চিন্তার। একজন গণতান্ত্রিক মানুষ হিসেবে, গণতান্ত্রিক রাষ্ট্রের একজন আমি নাগরিক হয়ে, এটা আমার কাছেও খুব একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো আজকের পরে। আমি জানি না, আবার বলছি, একটা সংশয় আমার মনের মধ্যে একটা জেগে গেল, এটা হওয়ার কথা ছিল না। হুম। প্রথমত আরেকটা প্রশ্ন আমার মনের মধ্যে সেটা আসছে যে আজকে সবসময় প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একটা একটা রোল মডেল, আমাদের কাছে একটা আদর্শ হুম। তিনি স্থাপন করেন হুম। সবসময়। সবসময় অনেকের ক্ষেত্রে হয়নি, কিন্তু তাও অনেক ক্ষেত্রেই হয়েছে আমাদের দেশে। আজকে এইটা দেখার পরে যদি যারা অন্য বিচারক আছেন বিভিন্ন জায়গায় বা হুম। হাইকোর্টে বা লোয়ার কোর্টে, হ্যাঁ, আমি আপনাকে সবার আগে যে কোর্টে যেতে হয় প্রয়োজনে, হুম। সেইখানের ক্ষেত্রেও আমি আমি যদি কোনো কর্পোরেশনের বিরুদ্ধে মনে মামলাতে আমি আজকে যাই কোনো ট্যাক্স নিয়ে, হুম। তারপরে আমি যদি দেখি যে বিচারকের আদালতে আমি গেছি, সেই বিচারক হয়তো সেই পদাধিকারীর সঙ্গে তার বাড়ির কোনো একটা পুজো অনুষ্ঠানে গিয়ে তিনি আরতি করছেন। হুম। তো এই হুম। রকম তো কেন, তখন আমরা প্রশ্নটা তো তুলতেই পারবো না, কারণ প্রধান বিচারপতি তো পথ দেখিয়ে দিলেন, তিনি তো রাস্তা খুলে দিলেন। এবার তো সমস্ত হুম। বিচারক এলাকার সমস্ত পদাধিকারীদের বাড়িতে, তার অনুষ্ঠানে, তার বিয়ে বাড়িতে, তার অমুকে, যেটা আগে তারা যেতেন না কখনো, এবার তারা যেতে পারবেন, তাদের সখ্যতা বন্ধুত্ব প্রকাশ করতে পারবেন। এবং সাধারণ হুম। মানুষের তাহলে কি অবস্থা হবে? সাধারণ হুম। মানুষের কি অবস্থা হবে? এই যে বিচারপতিরা, যারা বিচারপতিরা ব্যক্তিগতভাবে যে কোনো ধর্মের পুজো করতে পারেন, যে কোনো ধর্মকে মানতে পারেন, যে কোনো আদর্শকে মানতে পারেন, সেটা হচ্ছে তার ব্যক্তিগত জায়গা, তার ব্যক্তিগত বৃত্ত যাকে বলি, সেটা সেটা হতেই পারে। প্রচুর হাইকোর্টের বিচারপতিরা আমি জানি ডায়মন্ড হারবারে গিয়ে বা ওখানে গঙ্গায় শুধু স্নান করার জন্য ডায়মন্ড হারবারে থেকেছেন, আবার সেখানে গিয়ে গঙ্গায় স্নান করেছেন, পুজো দিয়েছেন, ফিরে এসেছেন, এটা হয়েছে, হয়, এটা হয়ে থাকে। কিন্তু সেইটা যদি পাবলিক ইভেন্ট হয়ে যায়, এটা তো একটা পাবলিক ইভেন্ট হয়ে গেল। পাবলিক ইভেন্ট হলো কেন? বিকজ এটা সোশ্যাল মিডিয়ায় এড হয়ে গেল। এই যে সোশ্যাল মিডিয়ায় অ্যাড হওয়ার মানেই হচ্ছে পাবলিকের ভিউয়ে চলে এলো, সমস্ত লোকের চোখের সামনে চলে আসা, মানে এটা একটা পাবলিক ইভেন্ট হয়ে গেল। তো তুমি যেটা বলছো, ধর্ম নিরপেক্ষ কোনো রাষ্ট্রের কাছে এটা কোনোদিন তো কাম্য ছিল না। এটা এটা খুব দুর্ভাগ্যজনক আমাদের, আমরা এর আগেও দেখেছি। আমরা আমাদের এর আগে আরো অনেক বড় মানুষদের দেখলাম, প্রধানমন্ত্রীকে দেখলাম রাম মন্দিরে তিনি সমস্ত যা পুজো আর্চা সবই করলেন, তিনি তিনি প্রধান ঋত্বিক হয়ে গেলেন। তারপরে আমরা এমনকি রাষ্ট্রপতিকেও দেখেছি, সেই কথা দেখেছি। কিন্তু সুপ্রিম কোর্টের সঙ্গে তবুও একটা কোথাও একটা ফারাক থেকে যায়। সুপ্রিম কোর্টের ক্ষেত্রেই মনে হতো সবসময় যে আদর্শ অর্থেই এটা হচ্ছে একটা, যেমন কনস্টিটিউশনের ক্ষেত্রে পার্লামেন্টকে মনে হতো, তেমনি সুপ্রিম কোর্টের ক্ষেত্রে বিচার বিভাগটাকে একটা টেম্পল বলে মনে করা হয়। টেম্পল মানে হিন্দু মন্দির বলছি না, আমি বলতে হ্যাঁ, মানে চাইছি সেটা যাই পবিত্রতার হোক, নিরিখে, আপনি যেটা পবিত্র, বলছেন, হ্যাঁ সেটা ডিভাইন। পবিত্রতার নিরিখে সেভাবে বলা হতো। তো সেই যে বলা হতো, সেইটা আরো আমাদের কাছে নেমে গেল অনেকখানি। কেন নেমে গেল? কারণ এই যে আমরা রাষ্ট্রে বাস করি, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, ভেবে দেখো, সেখানে সিজেআই যদি গণপতি পুজো করেন এবং প্রধানমন্ত্রী এসে আরতি করেন, তাহলে এটা কোন দিকে আমাদের ইঙ্গিত করছে? এটা কি আর ধর্ম নিরপেক্ষতার দিকে আমাদের দৃষ্টিপাত করাচ্ছে, নাকি মনে হচ্ছে এটা হিন্দু রাষ্ট্রের প্রতি আমরা চলে যাচ্ছি, বা সেইটার দিকেই একটা ইঙ্গিত দেখা যাচ্ছে? এইটা এইটা খুব আরেকটা চিন্তার বিষয় বলে আমার মনে হচ্ছে। এই যে তুমি যেটা বললে, এটা আরেকটা খুবই খুবই ইম্পর্টেন্ট, একটা খুব ইম্পর্টেন্ট, খুব জরুরি একটা এই ব্যাপারে আমি জানি সিজিআই তো কিছু এখন বলবেন না, রিটায়ারমেন্টের পরে হয়তো কিছু বলতে পারেন, আর যদি বলেন আমি জানি না, এখন অবশ্য না, অনেক তিনি সময়। তিনি সিজিআই থাকাকালীন যে আদর্শ তৈরি করে দিয়ে গেলেন, যে হুম। নমুনা তিনি দেখিয়ে গেলেন নিজের ব্যক্তি জীবনে, হ্যাঁ।
হ্যাঁ, তার অনুকরণে যদি অন্য বিচারপতি বিচারক একদম নিম্ন আদালত অবধি চলতে থাকেন, তাহলে সাধারণ হ্যাঁ। মানুষ কখনো তো বিচার পাবে না, যদি তারা সরকারের বিরুদ্ধে বা হুম, কোনো প্রশাসনের বিরুদ্ধে, স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে তারা কোনো মামলায় যেতে চায়। হুম, হুম। এটা প্রেসিডেন্ট হয়ে যায় একটা। প্রেসিডেন্ট এটা হয়ে একটা, যাবে, আমি এটা সেটাই। ডেফিনেটলি এটা একটা প্রেসিডেন্ট হয়ে যাবে এরপরে। এই প্রেসিডেন্টটা অনেকেই দেখাতে পারে যেটা নরেন্দ্র মোদীর হয়। সরকারের মামলা, একাধিক মামলা যখন সিজিআই এর কোর্টে রয়েছে, তখন তার হুম, হুম, সক্ষতা যদি হয়, তাহলে আমার হুম। পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে আমি মামলা করে, পঞ্চায়েতের বিরুদ্ধে হ্যাঁ, মামলা করে, বা পুরো হ্যাঁ। সবার এটা বিরুদ্ধে। এটা এটা দেখো, এটা সমস্ত ক্ষেত্রেই হয়। যে কোনো প্রশাসনিক প্রধান, তিনি যদি অত্যন্ত সৎ হন, দৃঢ়চিত্ত হন, একবার নিজের কাজে অবিচল থাকেন, তাহলে কি হয়, তার দপ্তরে কারুর হিম্মত হয় না চট করে যে শুধু যাকে বলা হয় আমরা অসাধু কাজ করব, 2 নম্বরই কাজ করব, ঘুষ নিয়ে নেব, এটা করা খুব কঠিন হয়, খুব মুশকিল হয়। এবং মুশকিল হয় মানে কি, এটা এটা কিন্তু একটা সময়, যে আমরা যতই এই গালিগালাজ করি, ব্রিটিশ পিরিয়ডে ব্রিটিশ যারা প্রকৃত অর্থে যারা সৎ সাহেব হতেন, অফিসার হতেন, তারা এই জিনিসটা শেখাতেন বারবার। একটা ঘটনা আছে, খুব ইন্টারেস্টিং ঘটনা। বিকে নেহেরু যখন আইএস পাস করে সবে ট্রেনিং প্রবেশনে আছেন, একটা জায়গায় গিয়েছেন, সেখানে ফসল হয়েছে, ছোট ছোট ক্যাম্বিস বলের মতন ফল হয়েছে, ওয়াটারমেলন, মানে তরমুজ টাইপের। তো ওনার দেখে খুব ইন্টারেস্ট লেগেছে, উনি বলছেন যে কি, সেই চাষি ওনাকে কয়েকটা দিয়েছিল। তো সেগুলো নিয়ে আসার পরে সেগুলো তখন ওনার যে বস, ব্রিটিশ সাহেব, তিনি রাত্রির বেলা দেখলেন ওই ফলটা কেটে দেওয়া হয়েছে খাবারের সঙ্গে। উনি সমস্ত হিসেব মিলিয়ে দেখতেন কি কি খাবার সরকার থেকে বরাদ্দ আছে আমাদের, যখন দেখলেন এটা আছে, বললেন বিকে নেহরুকে, এটা কি করে এলো? বলে, এইটা আমি জিজ্ঞেস করেছিলাম, কয়েকটা ফল শুধু দিয়েছে ওরা। বললো, তুমি আজকে এই ফলটা নিয়েছো, কালকে তোমার ড্রাইভার এর থেকে ডবল নেবে, তারপরে তোমার যে সাবঅর্ডিনেট আছে সে 3 ডবল নেবে, তারপর সে 1 ট্রাক নেবে, এই করেই শুরু হয়। এটা এক্ষুনি ফেরত দাও ওকে। এটা ফেরত দেওয়া হলো। আমি কেন বলছি কোত্থেকে শুরু হয়, তো এই দিস দিস মে বি দ্য বিগিনিং, তুমি যেটা বলছো, এটা খুব চিন্তার বিষয়। আবার আবার বলছি, ওই জন্য এই প্রেসিডেন্ট হয়ে যাওয়া, অনেকে বলতে পারে, তবে আবার এমন মানুষও থাকতে পারে, থাকবে না আমি ধরে নেবো না, অপটিমিস্ট হতে পারি, হ্যাঁ। যে উনি করেছেন বলে আমাকে করতে হবে তার তো কোনো মানে নেই, আমি কেন করব। তবে সেখানে সমস্যা এটাই হবে, সেখানে পলিটিক্যাল প্রেশার এমন বেশি হবে, তাকে থাকতে দেবে কতদিন খুব বলা মুশকিল। তাকে আমরা বলবে তুমি তাহলে বিদে, হ্যাঁ, তুমি সময় তাহলে শেষ বিদায় হয়ে হও। গেছে, কিন্তু একটা জিনিস আপনার কাছে একটু ছোট্ট করে এই প্রসঙ্গে একটু মতামত চাইবো অল্প করে। এই ঠিক রাজ্যে এই সময় যখন আমরা এই আলোচনাটা করছি, তখনই কালকে একটি খবর এসছে যে ডায়মন্ড হারবারের বিচারকদের বাড়িতে, হ্যাঁ, আবাসনে হ্যাঁ, হ্যাঁ। দুষ্কৃতীর হামলা আমার হয়েছে। সন্দেহ তার মানে সেই বিচারকদের রায় পছন্দ হয়নি বলে, হয়নি। এবং তার মধ্যে একজন পুলিশ অফিসার কেউ হ্যাঁ, অভিযুক্ত করা আচ্ছা। হয়েছে, তাকে সাসপেন্ডও করা হয়েছে। তো হুম, বিচারকদের এরকম চাপের মধ্যে কাজ করতে হয়। তো খুব হুম, সহজ হুম, পথে যদি হুম, বিচারকরা তার সঙ্গে সখ্যতা করে নেন, যে প্রশাসনের হুম, হুম, বিরুদ্ধে যদি কোনো তাহলে তো তাদের হুম, কাজটা, তাদের সত্যি তাদের ব্যাপারটা তো অনেকটা ইয়ে হয়ে হুম, যায়। হুম, হ্যাঁ। তো সেইটাই আমি, হুম। আমার মনে হয় যে এই একটা বিষয় আমাদের আজ মানে বলতে গতকালই সামনে এসছে, তারপরে আবার গতকালই ভিডিওটা রাত্রির বেলায় এলো। হয়েছে আমাদের হয়েছে সামনে। এই জিনিসটা অনেকের ক্ষেত্রে হয়, সাংবাদিকদের ক্ষেত্রেও হয়ে থাকে, হয় না তা নয়, কিন্তু তার মধ্যেও কেউ কেউ আছেন টিকে থাকেন সেইভাবে, মানে যে একটা গদি সাংবাদিকতার মতো একটা গদি বিচার ব্যবস্থা তৈরি হওয়ার। কিন্তু হয়ে গেলে কিছু করার নেই আমাদের। আমি করার নেই বলবো না, ভুল বললাম, এটা ভুল বললাম, একেবারে করার নেই একেবারেই নয়, আমাদের বলে যেতে হয়, আমরা দেখিয়ে যেতে চাই, আমরা আলো ফেলতে চাই। এবং এটাও আমি জানি, তার ফলে অনেক অনেক কিছু অন্ধকার কেটেও যায়। এটা আমি শেষ করবার আগে ঠিক সেটা ঠিক। বললাম। খুব সুন্দর বললেন গৌতম দা। আমার মনে হয় আপনারা সবাই এই বিতর্ক থেকে, আমার মনে হয় একটা সতর্কতাও আছে, এবং এই বিতর্কটাও চালিয়ে যাওয়া দরকার। কারণ সত্যিই কি বিচার বিভাগকে আমরা দেখতে চাই একটা কালিমালিপ্ত, তাদের গায়ে কোনো রকম কালির দাগ লাগুক। আমরা তো চাই যেভাবে তারা বিচার করবেন, সেই বিচারটা হয়তো সঠিক করবেন, কিন্তু বিচারটা যে সঠিক করা হয়েছে সেই দৃষ্টান্তও তো তাদের রাখতে হবে, যাতে লোকের মনে বিশ্বাস হয় যে না, এটা আমার বিরুদ্ধে গেলেও বিচারটা কিন্তু উনি সঠিক করেছেন।
তো এই ভাবটা আমার মনে হয় আমাদের ফিরিয়ে আনাটা খুব দরকার। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গৌতম দা, আপনাকে অনেক ধন্যবাদ জানাই, আপনি আপনার মূল্যবান সময় দিয়েছেন। আর যারা দেখলেন এই অনুষ্ঠানটা তাদের সবাইকে বলবো আপনার রায়, বিশেষ করে আপনার মতামত এই কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এটাতে আমরা ভীষণ উৎসাহ পাই। আর আরও উৎসাহ পাই যদি আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখেন। সবাইকে নমস্কার।